ওয়েলকাম। আমাদের আজকের কনসেপ্ট হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটালটা জানার আগে আমাদের জানতে হবে যখন এগ্রিগেট ডিম্যান্ড এবং এগ্রিগেট সাপ্লাই, যেহেতু এটা ম্যাক্রো কনসেপ্ট, সেহেতু এই ম্যাক্রো কনসেপ্টের ভেতরে দুটো ডিটারমিনেন্টস আছে, যেটা আমাদের এগ্রিগেট ডিম্যান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। when বা where the aggregate demand is equal to the aggregate supply ইকুয়াল হয়, যখন সেই মুহূর্তে আমাদের সেই পরিসংখ্যানকে কি বলে? ইফেক্টিভ ডিমান্ড। ইফেক্টিভ ডিমান্ড, ইফেক্টিভ ডিমান্ডের দুটো কম্পোনেন্ট, এটা যদি ন্যাচারালি বলি, একটা এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই। কিন্তু কেইনসের equilibrium, general equilibrium of employment and interest rate or income, তার রেসপেক্টে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, তার রেসপেক্টে যদি বলি ইফেক্টিভ ডিম্যান্ড, সেটা শর্ট টার্ম কনসেপ্ট। তার কারণ শর্ট টার্ম তো এই কারণে উনি বলেছেন যে লং রানে কোনো দৃষ্টিভঙ্গিতে যাবেন না। তার কারণ কেইনসের যখন বিভিন্ন তত্ত্বগুলোকে নিয়ে বিভিন্ন ইকোনমিক্সরা আলোচনার সম্মুখীন করেন, তখন কেইনস এটা বলেন যে আমি লং রানে বেশি চিন্তা ভাবনা করতে পারবো না। তার কারণ যখন দেশে ক্রাইসিস তৈরি হবে, তখন আমাদের বর্তমানটাকে, ক্রাইসিসটাকে কি করে উতরানো যায়, সেটার ব্যাপারে আমরা ভাববো। পরবর্তীকালে কি হবে সেটা দেখে লাভ নেই, কারণ আমরা বর্তমানে বাঁচলে তবেই পরবর্তীকালে আমরা বাঁচতে পারবো, যদি বর্তমানে আমরা বাঁচতে পারি। বা এটা যদি আরো সহজভাবে বলি, যদি কোনো বাড়িতে আগুন লাগে, তো সেটা লং রান না ভেবে যে না আমরা কলের পাইপ কলের জল ব্যবহার করবো, না সাবমার্শালের জল ব্যবহার করবো, না দমকলকে আগে ফোন করবো, সেটা আগে চিন্তা ভাবনা না করে শর্ট রানে যেটাতে আগুনটা কম লাগতে পারে বা আগুনটা নেভানো যায়, সেই কনসেপ্টটাই করবে। সেটাই কেইনসের ধারণার মতে বলা হয়। তা শর্ট রানে এগ্রিগেট সাপ্লাইয়ের যে ডিটারমিনেন্টস, সেই এগ্রিগেট সাপ্লাইয়ের ডিটারমিনেন্টসগুলো সব শর্ট রানে কিন্তু চেঞ্জেস করা যায় না, একটা স্থিতিস্থাপক হিসেবে থেকে যায়। দ্যাটস মিন ইটস নট চেঞ্জেস, ইটস ফিক্সড, লাইক এ ধ্রুবক বা যেটাই বলি না কেন, কনস্ট্যান্ট মানে। বাট তারপরে পড়ে থাকছে কি, তাহলে এগ্রিগেট ডিম্যান্ডের আমাদের পড়ে থাকছে। তাহলে এগ্রিগেট ডিম্যান্ড দিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে এগ্রিগেট ডিম্যান্ডের যদি ন্যাচারালি আমরা আগে যদি চিন্তা ভাবনা শুরু করি, তাহলে কি হবে? এগ্রিগেট ডিম্যান্ড ইজ অলসো নোন অ্যাজ ওয়াই, যেটা ন্যাচারালি আমরা কম্পোনেন্ট হিসেবে জানি, is equal to C for consumption investment plus I investment demand, consumption demand and government expenditure, and foreign sector is not here because foreign sector আনার কোনো প্রয়োজন নেই, কারণ foreign sector আনলে অনেকটা ইকুয়েশনটা বড় হবে, কারণ আমার প্রয়োজন আছে শুধুমাত্র ইনভেস্টমেন্ট ডিম্যান্ড নিয়ে। তার আগে আমরা জানতাম যে কনজাম্পশন ডিম্যান্ডের ব্যাপারটা কি। কনজাম্পশন ডিম্যান্ডের ব্যাপারটা আমরা আগেও জেনেছি যে তার কি কি কম্পোনেন্ট, কোন কোন ফ্যাক্টরগুলোকে কনজাম্পশনে কাজ করে। বিশেষ করে ওয়ান ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সাইকোলজিক্যাল ফ্যাক্ট। বিভিন্ন ইন্ডিভিজুয়ালি ম্যানের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কনজাম্পশনটা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারি করে, তার কারণ তাদের সাইকোলজিক্যাল আলাদা থাকে থিঙ্ক। সো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট ফ্লো হিসেবে যদি চলেই যায়, তাহলে এগ্রিগেট ডিম্যান্ড সবসময় পারফেক্ট হবে গভর্নমেন্ট হিসেবে যদি যায়। নাও আমাদের এখন বর্তমানে দেখতে হবে যে ইনভেস্টমেন্ট ডিম্যান্ড। তাহলে ইনভেস্টমেন্ট ডিম্যান্ড আমাদের আগে দেখতে হবে যে ইনভেস্টমেন্ট ডিম্যান্ডটা কত রকমের। একটা দু রকমের, এক হচ্ছে আর, আর একটি এমএসি। তাহলে আরটা কি জিনিস? আর হচ্ছে ইন্টারেস্ট রেট, যেটা আমরা আগেও পড়েছি এবং আমি সাধারণত এই ব্যাপারটা নিয়ে একটু বলি। আর হচ্ছে সেই কেইনসের সেই মতবাদের মধ্যে একটি, যেখানে লিকুইডিটি প্রেফারেন্স সম্পর্কে আলোচনা করেছে আরকে ডিসক্রাইব করার জন্য। বর্তমানে আসছে এমএসি, দ্যাটস মিন মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল যদি আমাদের এটা আগে দেখতে হয়, সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে যে আমি যদি কোনো জায়গাতে একটা ইনভেস্টমেন্ট করি, জাস্ট লাইক ইনভেস্টমেন্ট বলতে কোনো মেশিন কিনছি, মেশিন বলতে তার রেগুলেটরি অন্যান্য ইকুইপমেন্ট থাকতে পারে, বা ওই মেশিনের সাথে যে অন্যান্য জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলোও আমরা কিনছি। তাহলে তার কেনার পর আমার পরবর্তীকালে কতখানি আমার ওখান থেকে প্রফিট আনা হবে, সেটা তো আমার একটা আমরা যদি ইন্ডিভিজুয়ালি একটা ইনভেস্টর হিসেবে ভাবি, it's a macro concept, but now you think that you had a
producers and you have a producers to make the economic grow. তোমার ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি বলা যায় যে এটা ম্যাক্রো কনসেপ্ট, কিন্তু চিন্তা ভাবনা যদি মাইক্রো লেভেলে ধরা হয় যে তুমি একটা ইনভেস্টার, তাহলে সেই দিক থেকে কি হবে, একটা মেশিন কিনবো বা একটা প্রফিট, একটা ইনভেস্টমেন্ট দেবো, যেখানে ইনভেস্ট করবো সেখানে আমার প্রফিটটা বেশি করে আর্ন হবে, এটা তো মেন উদ্দেশ্য থেকে। বাট মাইক্রো কনসেপ্টের দিক থেকে যদি আমরা এটা দেখি তাহলে এটা সঠিক যে প্রফিট আমরা কি করবো, এর জন্য প্রফিটটা বেশি করে রান করার জন্য আমাদের ফিউচার এক্সপেক্টেড কতখানি হতে পারে সেটা দেখবো, এবং একটা নির্দিষ্ট লেভেল অবধি, সবসময় তো একটা মেশিন নির্দিষ্টভাবে যাবে না, একটা নির্দিষ্টভাবে লেভেল অবধি যাওয়ার পর, নির্দিষ্ট লেভেল যাওয়ার পর তখন সেই ক্যাপিটালটা একসময় নিঃশেষ হয়ে যায়, এবং নিঃশেষ হয়ে যাওয়ার পর তখন সেই ক্যাপিটালের আর কোনো অস্তিত্ব থাকে না, তখন সেই যারা বিক্রি করতে আসে ভাঙাচোরা তাদেরকে দিয়ে দিলেও ওরকম ব্যাপার পড়ে না, যদি তারপরেও চলে সেটা ধ্রুবক হিসেবে কে হিসেবে পরে এক্সট্রা অর্ডিনারি, যেমনি আমাদের ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশনের কে একটা ধ্রুবক পার্ট থাকে সেখানে অ্যাড হবে আমাদের। বাট নাও মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল যদি আমরা বলি, তার যে ক্যাপিটাল যে স্টকের যে ভ্যালু, ক্যাপিটাল যে ভ্যালু, সেটার সে ভ্যালু অফ ক্যাপিটাল স্টক যদি আমরা এইভাবে বলি, তাহলে দ্যাটস মিন R1 is the return of cash flow, return of cash flow by plus R2, this something is have written, will written, plus Rn। এখানে আমরা যে ডিনোমিনেটরে আমরা কোনো একটা সংখ্যা লিখবো, কি লিখবো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তার আগে আমাদের জানতে হবে যে ভি হচ্ছে ভ্যালু অফ ক্যাপিটাল স্টক, আর মিনস আর ইজ ইকুয়াল টু দ্য রিটার্ন অফ ক্যাশ ফ্লো, R2 is the return of cash flow, and Rn is the number of return of cash flow, that's whichever 5 or 6 or 3, whichever you make. Now 1 plus I, sorry, R is the rate of cash flow, rate of returns যদি আমরা বলি, R plus তার স্কোয়ার, 1 plus R তার টু দি পাওয়ার n, এটা আমার ক্যাপিটাল স্টকের ভ্যালু। বাট নাও ক্যাপিটাল স্টকের ভ্যালু যদি এটা হয়, তাহলে সেই রেসপেক্টে আমাদের এটা নর্মালি কি দেখে আমাদের কি মনে হচ্ছে, একটা সূত্র দেখে মনে হয়, এটা দেখে আমাদের একটা সূত্র মনে হচ্ছে, আমরা ছোটবেলায় করেছি কম্পাউন্ড ইন্টারেস্ট, সময় চক্রবৃদ্ধি করেছি না। সময় চক্রবৃদ্ধিতে কি করতাম, আমরা 100 টাকা যদি দিতাম তাহলে 5 বছর পরে সেটা কত হবে সেটা বের করার জন্য সময় চক্রবৃদ্ধি করতাম, কিন্তু এটা 5 বছরে মিক্স করে বর্তমানে প্রেজেন্টটা বার করা, এটা ঠিক তার উল্টো। সময় চক্রবৃদ্ধিতে করতাম বর্তমানের পরিস্থিতিতে ফিউচার পরিস্থিতি কত কি হবে যাবে, আর আমাদের ফিউচারের এক্সপেকটেশনটা আগে নিয়েই প্রেজেন্টের ভ্যালুটা বের করা, ন্যাচারালি এটাই নিয়ম এর ক্ষেত্রে। না আমি আর একটা কনসেপ্ট আনছি, সি ইজ দ্য সাপ্লাই প্রাইস, or this is the replacement cost, আমি লিখে দেওয়া হলো সাপ্লাই প্রাইস or replacement cost, the supply price on replacement cost, তাহলে C is equal to কি হবে R1, সেম কেস, কারণ এর উপর তো আমার কস্টটা তো বের করতে হবে না সাপ্লাই প্রাইসে, যেটা আমি যদি এইখানে যদি ইনভেস্টমেন্ট না করতাম, যদি আমি মেশিনটা না কিনতাম, তাহলে মেশিনটা না কিনলে আমি তো টাকাটা ব্যাংকে রাখতে পারতাম, তাহলে ব্যাংকে রাখলে কি হতো, সেক্ষেত্রে তো ইন্টারেস্ট পেতাম, বা আমি যদি টাকাটা অন্য জায়গায় একটা ফিক্সড অ্যামাউন্ট রেখে দিতাম, তার রিটার্নটা এই ক্যাপিটাল ক্যাশ ফ্লোতে যদি আমি না রাখার পরে অন্য জায়গায় রেখে যদি তার থেকে কম পেতাম বা বেশি পেতাম, তার যে হিসেব সেটাই আমার সাপ্লাই প্রাইস বা রিপ্লেসমেন্ট কস্ট যদি আমি অন্য জায়গায় রিপ্লেস করতাম এই টাকাটা, তখন কি হতো, তো সেক্ষেত্রে R2 Rn, this is the return of cash flow, this is the supply price,
and I 1 plus I তার স্কোয়ার 1 plus I তার টু দি পাওয়ার n। তাহলে এক্ষেত্রে C is equal to R1 R2 আর this is the এটা আমাদেরকে একটা কি বলা যায় ওই একটা ইয়েল্ড স্পেশালিটেড ইয়েল্ড বলে একটা জায়গা ইয়েল্ড মানে কি বলে জায়গা তাহলে স্পেশালিটেড ইয়েল্ড বলে এগুলো। তাহলে কি আগে জিনিসটা আমি বলি আই মিনস দিস ইজ এ ডিসকাউন্ট এন্ড দিস ইজ এ রেট অফ রিটার্ন দিস ইজ ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের ইয়েল্ডগুলো নিয়ে সেগুলোই কি হবে সি এর সাথে অ্যাডজাস্টমেন্ট হবে সেগুলোই সি এর সাথে কি হবে অ্যাডজাস্টমেন্ট হবে। তার কারণ এখানে তো আর 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 তাহলে আর করতে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমার আইকেই চেঞ্জ করে এমন একটা ভ্যালু তৈরি করতে হবে যার সাম সেটা 5 বছর হোক 10 বছর হোক যার সাম করলে যেন সি এর সাথে সাপ্লাই প্রাইসের সাথে সমান হয়। এটা তো নিয়ম হবে তাই না। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে আই ইজ ইকুয়াল টু ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট ওকে। নাও এর ক্ষেত্রে আমাদের যদি টোটাল ভ্যালুটা এইভাবে বের করি তারপর বের করার পর যেটা আমরা পাবো যে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল সেটা ডিসকাউন্ট আই অর আর দুটো ক্ষেত্রে দেখা যাবে। এবং কেইনসের মতে জন মেনার্ড কেইনসের মতে আয় সবসময় আর এর থেকে বেশি হবে স্বাভাবিক। তার কারণ আয়ের মানটা সবসময় আর এর থেকে বেশি হবে যদি আমরা খুব জটিলভাবে না যাই। তাহলে আমি ম্যাথমেটিক্যালি বলি যে এটা কেন বেশি হবে। তাহলে এখন দিস ইজ দ্য কস্ট অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল স্টক ক্যাপিটাল আছে। তাহলে সবসময় কস্টটা তো সবসময় কম হওয়ার কথা। তাহলে যেটা ডিনোমিনেটরে অর্থাৎ হরে যার মানটা বেশি থাকে তার ইয়েল্ডিং ভ্যালুটা তো তার সব থেকে কম হয়। তার কাকে কম হওয়া দরকার আছে কস্টকে ভ্যালুটা বেশি হওয়া দরকার। তাহলে আয়ের মান যদি সব থেকে বেশি হয় আরের থেকে বেশি হয় আয়ের থেকে যদি আয়ের মানটা বেশি হয় যদি বেশি নিচের মান হয় তাহলে এই টোটালটা মান কি হবে কম হবে কিনা কম হবে তাহলে টোটাল কস্টের যে সাপ্লাই প্রাইস সেটা কম হবে। আর যদি আয়ের মানটা আয়ের কম হয় এটা কম 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 হলে কি হবে টোটাল ভ্যালুটা বেশি হবে। তাহলে বেশি হলে কি ভ্যালু অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট is much greater than the supply price or replacement cost। এটা কেইনসের মতে সবসময়ের জন্য এটা হবে। আর এটা যদি না হয় তাহলে তো this is all the things which have break down ভেঙে যাবে অ্যাকচুয়ালি। তার কারণ কস্টটা বেশি হয়ে যাবে ভ্যালু অফ টোটাল অ্যাসেটটা যেটা আমাদের ক্যাপিটাল অ্যাসেট সেটার পরিমাণটা কমে গেলে আমরা তো ইনভেস্টমেন্ট করবো না। কারণ ইনভেস্টার তো আগে হিসেব করে তো ইনভেস্টমেন্ট করবে। আমি আগে বলেছি সমচক্রবৃদ্ধিতে কি করে আমরা প্রেজেন্টের ভ্যালু দেখে ফিউচারের ভ্যালু দেখাই কিন্তু এখানে ফিউচারের ভ্যালুগুলোকে যোগ করে প্রেজেন্টের ভ্যালু বের করা হচ্ছে এখানে এক্ষেত্রে। সো আমাদের যদি এবার একটু গ্রাফে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটালটা যদি আমরা শো করি তাহলে কি হবে। তার আগে বলি যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে মাইক্রো লেভেলেই আমরা ধরেছি নিজেদেরকে এটা ম্যাক্রো কনসেপ্ট বাট মাইক্রো লেভেলে আমরা আই এম দ্য ইনভেস্টর হিসেবে আমরা চিন্তা করছি। বাট সমস্ত ইনভেস্টর গুলোকে যদি হরাইজন্টাল সাম করি তাহলে কি হবে এগ্রিগেট ইনভেস্টার্স পাবো বা ইকোনমিতে ম্যাক্রো কনসেপ্ট হয়ে যাবে। তখন সব হোল ইনভেস্টার্স আর মেন্ড ইন দ্য ইকোনমি সেট ইন দ্য ইকোনমি। সো মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল যদি আমরা এইভাবে দেখি ইনভেস্টমেন্ট ডিমান্ড and this is our earnings আর লিখছি না রেট অফ ইন্টারেস্ট লিখি rate of interest that's mean R and MEI। এবার আমাদের আসছে সাপোজ MEI-টা কি দিস ইজ নেগেটিভলি লাইন আর আমরা সেটা জানি না যে এর মানে স্থিতিস্থাপকতা কত কি হবে ইনইলাস্টিসিটি অর ইলাস্টিসিটি আই ডোন্ট নো।
বাট আমরা উই ডোন্ট নো, আমরা সেটা আগে থেকে বলতে পারবো না যে ইলাস্টিসিটিটা কত হবে। বাট যদি সামথিং আমরা যদি ভাবি যে 0.7% ইন্টারেস্ট রেটে, তাহলে এমইসির লেভেল যদি এটা আর এর মান, যেহেতু দিস ইজ দ্য আর, 0.7 means 7% rate of interest, and this is the level of equilibrium where MEC and interest rate as make up the investment demand, and that means it's I. Okay, so MEC curve. Now if we add in this figure the MEI concept, and এখানে this heading টা আমরা করে দিই, and MEI means marginal efficiency of investment. Marginal efficiency of investment যদি করি তাহলে সেটা হবে অনেকটা স্টিপার হয় বাট ফ্ল্যাটার হয়, বাট নট কাইন্ড অফ MEC, দ্যাটস লাইক নট দ্য MEC, বিকজ the is much lesser steeper on flatter against MEC. MEC কার্ভে থেকে সেটা ফ্ল্যাটার হতে পারে, স্টিপার হতে পারে। হিয়ার দ্য স্টিপার কার্ভ। সো MEC আর MEI যদি আমরা বলতে চাই, কেনস MEI এর কথাটা কখনোই আমাদের আনেনি, তার কারণ MECর ভেতরে যে ডিসকাউন্ট রেটটা থাকছে তার উপরে কিন্তু MEIটা ওর মধ্যে রয়েছে বলে কেনসের দাবি, যার কারণে কেনস কখনোই MEI-কে কখনোই তার নিজের ইনক্লুডিং জিনিসে নিয়ে আসে। বাট তার পরবর্তীকালে বিভিন্ন ইকোনমিক্সটা MEI-কে নিয়ে একটা সেপারেট জিনিস তৈরি করে, যেটা ইনভেস্টমেন্ট ডিম্যান্ডটাকেও শো করে, এবং আমরা সেটা পরবর্তীকালে এই ভিডিওতেই আমরা দেখব যে কি করে আমাদের হচ্ছে সেটা। এখন আমরা জানবো যে MEC এবং MEI এর ব্যাপারে একটুখানি জাস্ট টিকা হিসেবে আমরা এটা ধরে নেবো, কারণ MEC-র ব্যাপারে তো জানলাম যে কি করে MEC কনসেপ্ট হয়। প্রথম থেকে আবার একবার করে পুনরায় গো থ্রু করি। প্রথমে কেনসের চিন্তা ভাবনা এটা যে ইনকাম ইকুইলিব্রিয়াম লেভেল অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্টের থিওরিতে উনি দেখিয়েছিলেন যে ইফেক্টিভ ডিম্যান্ডটা কি জিনিস। ইফেক্টিভ ডিম্যান্ড ইজ নাথিং বাট দ্য ইকুয়াল অফ এগ্রিগেট ডিম্যান্ড অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। সে এগ্রিগেট সাপ্লাই যে ডিটারমিনেন্ট সেগুলো ফিক্সড থাকার ফলে এগ্রিগেট ডিম্যান্ডটাকে নিয়ে কাজ করতে হয়। এগ্রিগেট ডিম্যান্ড ইজ ইকুয়াল টু সি কনজাম্পশন ডিম্যান্ড, ইনভেস্টমেন্ট ডিম্যান্ড, and government expenditure and foreign sector is vanished because there is no need to, here is no need to foreign net export or import export. So consumption is the psychological phenomenon, and which is the different kind of factors that affect the consumption, and the mentality of the different kinds of consumption is called the psychological law. এখানে না আমরা যদি আরো যাই যে তার ভ্যালু অফ ক্যাপিটাল অ্যাসেট, যেটা আমি ইনভেস্ট করেছি, এবং ইনভেস্টমেন্টের দিক থেকে যদি চিন্তা করে দেখি যে ইনভেস্টমেন্ট যেটা করেছি তার রেট অফ রিটার্ন পাবো, যেটা আমরা ছোটবেলায় যে অঙ্ক করেছিলাম সমচক্রবৃদ্ধি, তার ঠিক বিপরীত ধরনের প্রক্রিয়া। সেক্ষেত্রে আমরা একটা সাপ্লাই প্রাইস বের করি এবং আমরা দেখাই যে কেনসের থিওরি অনুসারে যে আই অলওয়েজ গ্রেটার দেন আর, বিকজ আর ইজ মাচ লেসার দেন I. Okay, I is the discount rate, R capital R is the return of cash flow, R is the small r is the rate of returns, and many things. Now we discuss the marginal efficiency of capital. Keynes instead emphasized the importance of the expectation which is affected by the state of the market for their product. আশা করি বোঝা গেল। এখানে কোনো কঠিন নেই। এমফাসাইজ মানে দেখানো বা দৃষ্টান্ত অপন করা। ইনস্টেড মানে দৃষ্টান্ত করেছে ইম্পর্টেন্স অফ দ্য এক্সপেকটেশন হুইচ ইজ অ্যাফেক্টেড বাই দ্য স্টেট অফ মার্কেট ফর দেয়ার প্রোডাক্ট। দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট ইজ মেজার্ড বাই দ্য MEC। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটা আমরা রেট পাবো, যেটা আমরা একটা ইনভেস্টমেন্ট করে যেটা রিটার্নটা পাবো, রেট অফ রিটার্ন, সেটা কার উপর নির্ভর করে? MEC।
MEC is the downward sloping. So we can also see the downward sloping because this is the negatively line, and whichever the slope is different. Now we don't know what is the MEC curve is elastic or non-elastic. Okay, so MEC is the downward sloping curve because as the firm invest more, firm invest করবে সেটা ডাউনওয়ার্ড স্লোপিং, এবং যত বেশি ইনভেস্ট করবে MEC উইল ফল, MEC তত বেশি কমতে থাকবে টু ডিমিনাইজিং রিটার্ন। এটা লাইনটা যদি আমরা সহজ ভাষায় বলতে যাই তাহলে এটা এরকম হবে, দিস ইজ MEC, sorry, this is I, investment demand, investment demand, and this is R, rate of interest, and MEC. This is rate of interest and MEC, marginal efficiency of capital. So this is negatively line, and we also know some, যদি আমরা ধরে নিই কোনো একটা রেট অফ ইন্টারেস্টের সাপোজ 0.05 ইন্টারেস্ট রেটে, এটা আমাদের এই অবস্থায় আছে। সাপোজ যদি আমরা এটাকে নাম ধরে R1 ধরি, সো এখানে I1, যদি আরো ইন্টারেস্ট রেটটা সাপোজ MEC যত বাড়ানো গেল, MEC বাড়ছে, ইন্টারেস্ট রেট যত কমাবো MEC তত বাড়বে, তাহলে MEC যত মানে আমাদের MEC যত এটা ডাউনওয়ার্ড মানে কমছে তত ইনভেস্টমেন্ট, এখানে কি বলেছে ইনভেস্ট মোর, যত বেশি ইনভেস্ট করবে তত MECটা কি করবে উইল ফল। তার মানে দিস ইজ দ্য নেগেটিভলি রিলেশন বিটুইন দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড MEC। সো দিস ইজ নেগেটিভলি কার্ভ। আমরা যদি এটাকে নাম দিই R3, I3, R2, I2, ওকে। তো MECর ব্যাপারে আমি আশা করি এই জিনিসটা নিয়ে বোঝা গেল যে কনফিউশনটা কী হলো। আশা করি কনফিউশন এই বিষয়ে নেই, কনফিউশনটা যদি থাকেও তো বইয়ে ক্লিয়ার হয়ে যাবে বই পড়ে। নেক্সট আমরা আসছি, এখন বর্তমানে আসবো সেটা MEI। আমরা এখন দেখছি যে MEI-টা কি, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট। তাহলে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট MEI কার্ভ রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটকে রিপ্রেজেন্ট করে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি, দ্যাটস মিন আমরা লিখতাম না DQ/DP ইন্টু P/Q। এখানে কি হবে DQ/DI ইন্টু I/Q, যদি একটা Q ইজ দ্য গুড হিসেবে ধরি বা দ্যাটস মিন ক্যাপিটাল গুডস, বোঝা গেল। অর ইন আদার ওয়ার্ড, কিন্তু অন্যভাবে সেটা বলা যায় যে হাউ রেসপন্সিভ মানে কতটা রেসপন্স করছে ওকে ইনভেস্টমেন্ট টু এ চেঞ্জ ইন ইন্টারেস্ট রেটের চেঞ্জের ফলে যদি বাড়ানো হয় বা কমানো হয়, সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কতখানি চেঞ্জেস হচ্ছে সেটাকে ইনভেস্টমেন্ট কতখানি চেঞ্জ হচ্ছে সেটাকে দেখানো হয়। রিপ্রেজেন্ট দ্য কস্ট অফ বরোইং, এটা একটা এক্সটার্নাল পার্ট, কতখানি না বুঝলে হবে, বাট এটুকু আমরা জানতে হবে যে এটা ইনভেস্টমেন্টের সাথে ইন্টারেস্ট রেটের যে চেঞ্জেস সেটাই কিন্তু আমাদের ডাইরেক্টলি শো করে MEI। এক কথায় যদি আমরা বলি যে এক কথায় ইন মার্জিনাল এফিসিয়েন্সি অফ investment is marginal efficiency investment is nothing but the inverse relationship between the interest rate and investment. So এবার আমরা ফিগারে দেখি যে কি হয়। Suppose this is investment demand, এবার যাই বলি না কারণ investment demand, and this is R MEI বিভিন্ন পরিমাপ করছি। এবার আমরা যদি MEI এর কনসেপ্টকে ক্লিয়ার করি এবং ইন্টারেস্ট রেটের ইনভার্স রিলেশনশিপ দেখি, তাহলে আমি একটা MEI স্টিপার নিলাম, একটা MEI
ফ্ল্যাটার নিলাম, আমি এটাকে নাম দিই MEI কত করবো 1, এটা করে দিই MEI 2 এন্ড এইখানে এই রেটে ইন্টারেস্ট রেটটা যদি R1 হয় তাহলে এই ইন্টারেস্ট রেটে MEI এবং MEI 2 MEI 1 MEI 2 ইকুয়াল হবে। যদি এবার আমাদের দেখার বিষয় আছে, যদি আমাদের ইন্টারেস্ট রেটটা যদি ফল করে আমরা এই জায়গায় নিয়ে আসি, তো সেই রেসপেক্টে তার আগেও আমি একটা জিনিস ভুলে গেলাম, যে R1 ইন্টারেস্ট রেটে আমার ইনভেস্টমেন্ট কতখানি হচ্ছিল I1, এবং যখন ইন্টারেস্ট রেটটা কমিয়ে আমি R2 করলাম তখন সেই রেসপেক্টে আমার ইনভেস্টমেন্টটা কি হলো, একটু বাড়লো। কার জন্য? MEI এর ক্ষেত্রে দ্যাটস মিন I2। আর কার জন্য আরো বাড়লো মানে কি, MEI এর পরিমাণটা বাড়ছে। তাহলে MEI বাড়লে এখানে আমি যেটা লিখে নিই MEI 1, তাহলে এখানে I3। তাহলে এইভাবে দুটো MEI চেঞ্জেস হচ্ছে ফর দ্য সেম রেট অফ ফলিং ইন্টারেস্ট রেটের ফলের ফলে ডিফারেন্ট কাইন্ড অফ ইলাস্টিসিটির ক্ষেত্রে, তাই জন্য ইলাস্টিসিটি বলেছে, কারণ দ্য ইলাস্টিসিটি ডিমান্ড ফর দ্য ইনভেস্টমেন্ট, যার ইলাস্টিসিটি যেরকম হবে সেই রেসপেক্টে তার ইন্টারেস্ট রেটটা ফল করলে তার চেঞ্জেস কিরকম হবে সেটা শো করছে। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট বলতে পারি যে এটা যদি আমরা B ধরি, এটা C, তাহলে MEI 1 A পয়েন্ট থেকে B পয়েন্টে গেছে, ফলে তার ইনভেস্টমেন্টটা বেড়েছে রেট অফ ইন্টারেস্টটা কমে যাওয়ার ফলে। এবং MEI 2 যেটা A পয়েন্ট থেকে C পয়েন্টে গেছে, তার ইন্টারেস্ট রেটটা অনেকটা কমে যাওয়াতে, ওই একই লেভেলে কমে যাওয়াতে তার অনেকটা ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়েছে ডিউ টু দ্য ইলাস্টিক পার্টের জন্য। ইনইলাস্টিক পার্ট AB, ইনইলাস্টিক পার্ট AC। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে MEI is the inverse relationship and the also related with the elasticity of demand for that kind of investment, that's capital good। আমাদের কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে, যার কারণে এটা ইলাস্টিসিটি স্টিপার অ্যান্ড ফ্ল্যাটার হওয়ার জন্যই কিন্তু এতখানি ডিস্টিংশন আনা হলো, এখানে পার্থক্য তৈরি হলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফর দ্য MEI 2 অ্যান্ড MEI 1। তো আশা করি এই জিনিসটা নিয়ে বোঝা গেল।